যত ধরনের অনুভূতি একটা মানুষ অনুভব করতে পারে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলো ট্রমা বা বাজে স্মৃতি। আশা করি আপনারা সবাই আমার সাথে এই ব্যাপারে একমত হবেন। এই ট্রমা যে কোনো জায়গা থেকেই আসতে পারে। ছোটবেলার বা অ্যাডাল্ট লাইফের কোনো ইম্প্যাক্টফুল ঘটনা যা ব্রেনে আজীবনের জন্য এমন গভীর দাগ কেটে যায় যা মৃত্যুর আগে অবধি ফ্রেশ থাকে, জীবনেও শুকায় না। কিন্তু কেমন হবে যদি এই ট্রমাগুলো একটা ফিজিক্যাল ফর্ম, কনসিয়াসনেস এবং মানুষকে ভয়ঙ্কর মানসিক এবং শারীরিক কষ্ট দিয়ে মারার বিকৃত খিদে থাকে? ওয়েল, আজকের এই ভিডিওতে এই টাইপের একটা স্টোরি নিয়ে আলোচনা করব যা দেখানো হয়েছে স্মাইল 2 মুভিতে। প্রথম মুভির রিক্যাপ আমরা কয়েকদিন আগে আমাদের চ্যানেলে আপলোড করেছি। এই ভিডিও স্টোরি ভালো মতো বুঝতে হলে স্মাইল মুভিটা দেখতে হবে, অথবা হাতে সময় না থাকলে আমাদের বানানো প্রথম মুভিটার রিক্যাপ দেখতে হবে। সো আর সময় না বাড়িয়ে চলুন শুরু করি। ওকে, স্মাইল 2 শুরু হয় রোজ কটারের মৃত্যুর 6 দিন পরে, যেখানে আমরা দেখতে পাই জোল মন খারাপ করে গাড়িতে বসে আছে। জোল বা রোজ কটারকে তা জানার জন্য আমাদের আগের ভিডিওটি দেখুন। জোলের সামনে একটা লাল গাড়ি থামে আর সেখান থেকে একটা লোক বের হয়। জোল মাস্ক পরে তার গাড়ি থেকে বের হয়ে ওই লোকটাকে বন্দুক তাক করে বলে সে যেন তাকে তার ঘরের ভেতরে নিয়ে যায়। ওই লোকটার ভাই জোলকে গুলি করতে চায়, কিন্তু জোল বলে যে তার ভাই যদি মিস করে তাহলে সে দুজনকেই মেরে ফেলবে। এই দুটো লোক হলো খুনি যারা নিউ ইয়র্ক শহরে কিছুদিন আগে একটা মহিলাকে খুন করে পালিয়েছে। জোল ছুরি দিয়ে বড় ভাইকে তার ছোট ভাইয়ের সামনেই মেরে ফেলে এই আশায় যে তার উপরে যে সুইসাইডের অভিশাপটা আছে এটা যেন তার ছোট ভাইয়ের উপরে ট্রান্সফার হয়। ব্যাপারটা হচ্ছে এরকম যে জোল চায়নি যে তার অভিশাপের কারণে কোনো নিরপরাধ মানুষ মারা যাক, যার কারণে জোল কয়েকদিন ধরে এই দুটো ক্রিমিনালকে ফলো করছিল তার অভিশাপটা ট্রান্সফার করার জন্য। কিন্তু বড় ভাইকে মারার পরে ছোট ভাই জোলকে ফায়ার করে, যার কারণে জোল সে ছোট ভাইকে মেরে ফেলতে বাধ্য হয়। পাশ থেকে লুইস নামের একজন ড্রাগ ডিলার জোলের এই ডাবল মার্ডার দেখে ফেলে, যা দেখে জোল অনেক খুশি হয়, কারণ তার খুনের একজন প্রত্যক্ষদর্শী ছিল এবং তার সুইসাইডের অভিশাপটা এখন সেই প্রত্যক্ষদর্শীর উপরে ট্রান্সফার হয়ে যাবে। খুশি মনে জোল তখন বাড়ি থেকে বেরিয়েই দেখে বাইরে অন্য ক্রিমিনালরা চলে এসেছে এবং তারা জোলকে ফায়ার করতে শুরু করে। জোল তাদের হাত থেকে বাঁচার জন্য রাস্তার দিকে দৌড় দেয় এবং একটা গাড়ি তাকে ধাক্কা মেরে চলে যায়। জোল বাঁচা নাকি মরে তা মুভিতে আর দেখানো হয় না। পরের সিনে নতুন ক্যারেক্টার স্কাই রাইলি নামের একজন পপস্টারকে দেখানো হয় যে একজন ড্রাগ অ্যাডিক্ট ছিল এবং রিসেন্টলি সে তার মাদকাসক্তি ছাড়তে পেরেছে। সে ড্রাগ অ্যাডিক্ট হয়েছিল মূলত তার বয়ফ্রেন্ডের মৃত্যু নিজের চোখে দেখার কারণে, যার নাম ছিল পল হাডসন। মিউজিক বিজনেসে ফেরার পরে স্কাইলার একটা ইন্টারভিউ করে যেখানে সে বলে সে তার কৃতকর্মের জন্য দুঃখিত এবং সে সর্বোচ্চ চেষ্টা করবে এই রাস্তায় আবার ফেরত না যাওয়ার। ইন্টারভিউ থেকে বের হয়ে সে একটা গাড়িতে ওঠে যেখানে আমরা তার মা এলিজাবেথ এবং তার ম্যানেজার জশুয়াকে দেখতে পাই। ইন্টারভিউ থেকে বেরিয়ে স্কাইলার তার পরবর্তী কনসার্টের জন্য প্র্যাকটিস করতে যায়, যেখানে প্র্যাকটিসের মধ্যে হঠাৎ তার পিঠ মচকে যায়। তার মা এবং তার ম্যানেজারের তীক্ষ্ণ দৃষ্টি এড়িয়ে স্কাইলার তার ড্রাগ ডিলারকে ডাকে এবং তার থেকে ভাইকোডিন কিনে তার পিঠের যন্ত্রণা কমানোর জন্য। কিন্তু এই ভাইকোডিন হলো একটা পাওয়ারফুল মাদক যা তার মা, ম্যানেজার বা তার ফ্যান্স কেউ অ্যালাউ করবে না। তাই স্কাইলারের এভাবে লুকিয়ে লুকিয়ে আসা। স্কাইলার তার ড্রাগ ডিলারের সাথে তাদের জিমের ভেতরে দেখা করে, কিন্তু স্কাইলার জানে না এই লুইস আগের লুইস নয়। এই লুইস সুইসাইড অভিশাপের শিকার এবং সে সবসময় তার আশেপাশে অনেক কিছু দেখছে যা নর্মাল মানুষেরা দেখতে পায় না। লুইস তারপর স্কাইলারের দিকে তাকিয়ে একটা ভয়ঙ্কর হাসি দেয় এবং জিমে থাকা একটা ওয়েট প্লেট দিয়ে নিজের মাথা থেতলে সুইসাইড করে। আর এই সময় সুইসাইডের অভিশাপটা স্কাইলারের কাছে ট্রান্সফার হয়ে যায়। চোখের সামনে এরকম একটা সুইসাইড দেখে স্কাইলার কিছুটা হতভম্ব হয়ে পড়ে আর স্বাভাবিক হওয়ার পরে সে পুলিশকে কল দেওয়ার কথা চিন্তা করে, কিন্তু তারপর আবার থেমে যায় কারণ লুইস তার জন্য কোনো ড্রাগ আনেনি। আর যেহেতু লুইস কোনো ড্রাগ আনেনি, পুলিশ ভাবতে পারে যে স্কাইলার তার ড্রাগ ডিলারকে মেরে ফেলেছে রাগের মাথায়, কারণ সবাই জানে স্কাইলার একটা মাদকাসক্ত লোক। নিজের মানসম্মানের ভয়ে স্কাইলার সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। এরপর থেকে স্কাইলার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অদ্ভুত জিনিস দেখা শুরু করে, মেনলি বিভিন্ন মানুষের মুখে ভয়ঙ্কর একটা হাসি। এই দুঃস্বপ্নগুলো তার ঘুমের ভেতরেও আসতে শুরু করে। আশেপাশে সবাই খেয়াল করতে শুরু করে যে স্কাইলার আগের তুলনায় অনেক ঠান্ডা এবং চুপচাপ হয়ে গেছে। স্কাইলারের মা তাকে জিজ্ঞেস করে তোমার বান্ধবী জেমার খবর কি? জবাবে স্কাইলার বলে যে জেমা তার সাথে আর কথা বলতে চায় না। স্কাইলারের মা তাকে বলে যে জেমার মতো একজন ভালো ফ্রেন্ড হারানো উচিত হবে না, যা শুনে স্কাইলার তাকে চুপ থাকতে বলে। ডেরিয়াস নামের একজন মিউজিক প্রডিউসার স্কাইলারকে একটা প্রোগ্রামে পারফর্ম করার জন্য ইনভাইট করে, যেখানে তারা মূলত চ্যারিটির জন্য টাকা তুলবে। স্কাইলার তাতে না চাইতেও রাজি হয়। এই সময় স্কাইলারের ফোনে একটা মেসেজ আসে যাতে লেখা থাকে যে কেউ একজন স্কাইলারের ব্যাপারে সবকিছু জানে এবং তার সামনে যে খুনটা হয়েছে সেই ব্যাপারে ওই মেসেজদাতা ব্যক্তি জানে। প্রোগ্রামের দিনে স্কাইলার হঠাৎ হ্যালুসিনেট করতে শুরু করে এবং দেখে লুইস তার পেছনে দাঁড়িয়ে আছে এবং স্কাইলারের মুখের ভেতরে হাত দিয়ে তাকে জোর করে হাসাচ্ছে, যা দেখে প্রচন্ড ভয় পেয়ে স্কাইলার চিৎকার করা শুরু করে। স্কাইলারের চিৎকার শুনে তার মা এবং তার ম্যানেজার ছুটে আসে। তারা স্কাইলারকে প্রোগ্রামে পারফর্ম করার জন্য ডাকে, কিন্তু স্কাইলার তার পোশাক পরে স্টেজে যেতে রাজি হয় না, কারণ তার পোশাকটা বেশি ছোট, যার কারণে তার অ্যাক্সিডেন্টের সময় সবগুলো ক্ষতচিহ্ন খুব ক্লিয়ারলি দেখা যায়। পোশাক পাল্টে স্কাইলার তার ফ্যানদের সাথে দেখা করতে যায়, যেখানে সে তার ফ্যানদেরকে সেলফি এবং অটোগ্রাফ দেয়। এদের মধ্যে একজন ফ্যান স্কাইলারকে উস্কানি মেরে কথা বলতে থাকে, যার কারণে স্কাইলার প্রচন্ড রেগে যায়। স্কাইলারের মা তাকে শান্ত করে। এরপর সে তার মাকে বলে যে সে অনেকক্ষণ ধরে একটা বাচ্চা মেয়েকে দেখছে যে তার দিকে তাকিয়ে হাসছে, কিন্তু আমরা সবাই জানি বাস্তবে স্কাইলার হ্যালুসিনেট করছে সেই সুইসাইডের অভিশাপের কারণে। বাসায় ফিরে স্কাইলার তার ফোনে আসা সেই মেসেজটা আবার চেক করে এবং মনে মনে ভাবে
ওই সময় তার সামনে ঘটা সুইসাইডটার কে দেখতে পারে। জিমের ভেতরে তার কেউ ছিল না। এরপরে স্কাইলার তার মায়ের কথা মতো তার ফ্রেন্ড জেমাকে মেসেজ পাঠায় এবং ক্ষমা চায়। মেসেজটা পাঠানোর কিছুক্ষণ পরে জেমা স্কাইলারকে কল দেয় এবং বলে যে সে খানিকটা অবাক হয়েছে এতদিন পর স্কাইলারের মেসেজ পেয়ে। স্কাইলার বলে যে সে জেমার সাথে কিছু কথাবার্তা শেয়ার করতে চায় এবং জেমাকে ছাড়া অন্য কাউকে সে এই বিষয়ে ভরসা করতে পারছে না, কারণ তার সাথে অনেক উদ্ভট ঘটনা ঘটছে যা সে অন্য কাউকে বললে তারা ভাববে স্কাইলার পাগল হয়ে গেছে। স্কাইলার জেমাকে রিকোয়েস্ট করে তার সাথে দেখা করার জন্য এবং জেমা রাজি হয়। এরপর স্কাইলার খানিকটা পানি খায়, কিছুটা পিয়ানো বাজায়, গান গাইতে শুরু করে এবং নিজের গানের ভেতরে ডুবে থাকা অবস্থায় হঠাৎ করে স্কাইলারের কানে কাঁচ ভাঙার আওয়াজ আসে, যা শুনে স্বাভাবিকভাবে স্কাইলার খানিকটা ভরকে যায়, কারণ ওই মুহূর্তে স্কাইলারের বাসায় স্কাইলার ছাড়া আর কেউ ছিল না। তার বাসা জুড়ে একটা ভুতুরে নীরবতা নেমে আসে এবং স্কাইলার আস্তে আস্তে সেই ভাঙা গ্লাসের আওয়াজ যেখান থেকে এসেছে সেদিকে এগোতে শুরু করে। এরপর একটা লম্বা শ্বাস নিয়ে স্কাইলার নিজেকে ঠান্ডা করে এবং নিজেকে বুঝ দেয় যে সবকিছু ঠিকঠাক আছে, সবকিছু তার মনের ভুল। এরপর সে চেক করতে যায় তার বাসার দরজাটা আটকানো কিনা, আর সেখানে গিয়ে দেখে যে বাইরে একজন লোক দাঁড়ানো, যা থেকে স্কাইলার ভয় পেয়ে হাতে একটা ব্যাট নিয়ে দরজা খুলে এবং দরজার বাইরে দাঁড়ানো লোকটাকে প্রায় আঘাত করে ফেলে। তারপর আমরা দেখি দরজার বাইরে দাঁড়ানো লোকটা হচ্ছে তার ক্লোজ ফ্রেন্ড জেমা। স্কাইলার জেমাকে চুপ করতে বলে এবং হাতে একটা ফুলদানি নেয়। জেমা বুঝে যায় যে বাসায় কেউ একজন আছে, তাই সে নিজেও হাতে একটা জিনিস নিয়ে নেয়। দুজনে মিলে পুরো বাসা তন্ন তন্ন করে খুঁজে, কিন্তু তারা কিছুই খুঁজে পায় না। স্কাইলার বুঝতে পারে এটা জাস্ট তার আর একটা হ্যালুসিনেশন ছিল এবং নিজেকে জিজ্ঞেস করে যে তার সাথে সমস্যাটা কি। স্কাইলার এটাও ভুলে যায় যে সে জেমাকে ঘন্টাখানেক আগে কল দিয়েছিল। স্কাইলার জেমাকে বলে যে সে গত রাতে খুবই বাজে একটা স্বপ্ন দেখেছে এবং তারপরে পুরো রাত ঘুমোতেই পারেনি। এরপরে স্কাইলার জেমাকে কপালে চুমু দিয়ে বলে যে সে তাকে অনেক ভালোবাসে। জেমা স্কাইলারকে জিজ্ঞেস করে তার কি হয়েছে, যার জবাবে স্কাইলার কান্না শুরু করে এবং বলে সে হয়তো পাগল হয়ে যাচ্ছে। সে জেমাকে বলে যে লুইস তার সামনে সুইসাইড করেছে, তার ড্রাগ ডিলার। স্কাইলার তার থেকে কিছু ড্রাগ কিনতে গিয়েছিল তার পিঠের ব্যথা সারানোর জন্য, যদিও সে গত কয়েক বছরে কোনো রকম ড্রাগ নেয়নি, কিন্তু তার কাছে এখন ড্রাগ নিয়ে ছাড়া আর কোনো গতি নেই। স্কাইলার জেমাকে জিজ্ঞেস করে যে এসব ব্যাপারে পুলিশের কাছে যাওয়া উচিত হবে কিনা, কিন্তু জেমা তাকে নিষেধ করে, কারণ স্কাইলার কোনো খুনি নয় এবং এতে তার মান সম্মান সব শেষ হয়ে যাবে, প্লাস তার জেলও হতে পারে। স্কাইলার আবার কান্না করতে শুরু করে এবং ও বলে যে ও লুইসকে সব জায়গায় দেখছে। জেমা তাকে মাথা ঠান্ডা করতে বলে এবং রাতে সে স্কাইলারের সাথে তার বাসায় থাকতে রাজি হয়। রাতে ঘুমের মধ্যে স্কাইলার তার এবং তার বয়ফ্রেন্ডের অ্যাক্সিডেন্টের দুঃস্বপ্ন দেখে, যেখানে তার চারপাশে তার বয়ফ্রেন্ডের ছিন্ন বিচ্ছিন্ন দেহ এবং রক্ত, যা থেকে স্কাইলার ঘুম থেকে লাফিয়ে ওঠে। ঘুমিয়ে থাকা জেমা জেগে ওঠে এবং স্কাইলারকে জিজ্ঞেস করে যে সবকিছু ঠিক আছে কিনা। জবাবে স্কাইলার বলে যে সে হয়তো খুব বেশি দিন সুস্থ থাকতে পারবে না যদি তার এই দুঃস্বপ্ন এবং হ্যালুসিনেশন গুলো বন্ধ না হয়। হঠাৎ করে জেমা তার দিকে তাকে একটা ভয়ঙ্কর হাসি দেয় এবং বলে স্কাইলার খুবই বাজে একটা মেয়ে এবং স্কাইলারের বয়ফ্রেন্ডের মৃত্যুর জন্য স্কাইলার নিজেই দায়ী। তারপর জেমার চোখ এবং মুখ থেকে উজ্জ্বল আলো বের হতে শুরু করে এবং স্কাইলার আবার ঘুম থেকে লাফিয়ে ওঠে এবং আমরা দেখতে পাই জেমা স্কাইলারের বেডরুমে ছুটে এসেছে তাদের রান্নাঘর থেকে। স্কাইলার তার ঘড়ি দেখে চেঁচিয়ে ওঠে যে তার লেট হয়ে গেছে। এরপর তাড়াহুড়ো করে সে তার শো এর জন্য বেরিয়ে পড়ে এবং শো এর আগে কিছুটা প্র্যাকটিস করে নেয়। কিছুক্ষণ পরে স্কাইলারের শো শুরু হয় এবং শোতে পারফর্ম করা অবস্থায় স্কাইলারের সামনে তার বয়ফ্রেন্ড এসে হাসতে শুরু করে, যা থেকে স্কাইলার ভয় পেয়ে পড়ে যায় এবং পায়ে ব্যথা পেয়ে কাতরাতে শুরু করে, কিন্তু বাস্তবে এগুলো সবই হচ্ছে তার হ্যালুসিনেশন বুঝতে পেরে স্কাইলার রেগে যায় এবং তার সাথে নাচতে থাকা পারফর্মারদেরকে বলতে থাকে যে তোমাদের মধ্যে কেউ একজন আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। স্টেজ থেকে নেমে স্কাইলার হন্তদন্ত করে তার রুমের দিকে এগিয়ে যায় এবং দেখে তার রুম থেকে তার ম্যানেজার যশোয়া মুখে একটা হাসি নিয়ে বেরিয়ে আসছে। স্কাইলার তার রুমে গিয়ে তার মাকে দেখতে পায় এবং তাকে বলতে থাকে যে এসব যশোয়ার চক্রান্ত, কিন্তু স্কাইলারের মা তাকে বলে যে যশোয়া পুরোটা সময় তার সাথে স্কাইলারের রুমেই ছিল। তারপর সে স্কাইলারকে জিজ্ঞেস করে সেবার ড্রাগ নিয়ে শুরু করেছে কিনা, কারণ কয়েকদিন ধরে সে অনেক উল্টাপাল্টা বলছে। জবাবে স্কাইলার বলে না, সে কোনো ড্রাগ নিচ্ছে না, কিন্তু তারপরও কয়েকদিন ধরে তার অবস্থা খুবই খারাপ। স্কাইলারের মা তাকে কিছুদিনের জন্য রেস্ট নিতে বলে এবং আজকে শোয়ের পারফরমেন্সটা সেরে আসতে বলে। স্কাইলার তাতে রাজি হয় না, কারণ এতগুলো দর্শকের সামনে এইভাবে একটা ব্লান্ডার করে এসে তাদের সামনে আবার মুখ দেখানো অসম্ভব। এই সময় স্কাইলারের ফোনে সেই অজানা নাম্বার থেকে আবার মেসেজ আসে এবং মেসেজদাতা তাকে বলে যে সে স্কাইলারের ব্যাপারে সবকিছু খুব ভালো মতো জানে। না চাইতে স্কাইলার আবার স্টেজে যায় এবং দর্শকদের সাথে কথা বলতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পরে স্কাইলার স্ক্রিপ্টের বাইরে গিয়ে দর্শকদের সামনে তার বয়ফ্রেন্ডের মৃত্যুর ব্যাপারে কথা বলতে শুরু করে। একই সময় স্কাইলার তার বয়ফ্রেন্ডকে দর্শকদের ভিতরে বসে থাকতে দেখে এবং এক পর্যায়ে তার বয়ফ্রেন্ড মুখে হাসি নিয়ে স্কাইলারের দিকে এগোতে শুরু করে, যা দেখে স্কাইলার ভয় পেয়ে একটা বৃদ্ধ মহিলাকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়ে আহত করে। স্কাইলারের ফোনে সেই নাম্বার থেকে আবার মেসেজ আসে এবং মেসেজদাতা তাকে জানায় যে স্কাইলার প্রচন্ড বিপদে আছে এবং তাদের যথাসম্ভব তাড়াতাড়ি দেখা করা উচিত। স্কাইলার ওই ব্যক্তির পরিচয় জানতে চাইলে ওই ব্যক্তি উত্তর দেয় তার নাম মরিস এবং স্কাইলার যা যা দেখছে তা সবই বাস্তব এবং স্কাইলারকে মরিস লুইসের একটা ভিডিও পাঠায় যা লুইস তার মৃত্যুর 4 ঘন্টা আগে পোস্ট করেছিল, যেখানে লুইস তার সাথে ঘটে যাওয়া সব ঘটনার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেয়, যা স্কাইলারের সাথে ঘটে যাওয়া ঘটনার সাথে পুরোপুরি মিলে যায়। স্কাইলার খুব দ্রুত রেডি হয়ে মরিসকে জানায় যে কোনো একটা পাবলিক প্লেসে এসে তার সাথে দেখা করতে এবং জবাবে মরিস তাকে একটা লোকেশন দেয় এবং বলে আমি এখানে অপেক্ষা করছি। স্কাইলার রাতে মরিসের সাথে দেখা করার জন্য একটা বারে উপস্থিত হয়। বারের ভেতরে মধ্যবয়সী মরিস স্কাইলারের জন্য অপেক্ষা করছিল। সে স্কাইলারকে বলে যে লুইসের উপর অনেকদিন ধরে সে নজর রাখছিল এবং লুইসের থেকে সে স্কাইলারের নাম্বারটা কালেক্ট করে। স্কাইলার থেকে জিজ্ঞেস করে লুইসের সাথে এক্স্যাক্টলি কি হয়েছিল। জবাবে মরিস উত্তর দেয় যে এক ধরনের আত্মহত্যার অভিশাপ লুইসের উপর ভর করেছিল এবং ক্রমে ক্রমে লুইসকে সেই অভিশাপ পাগল বানিয়ে ফেলে এবং তাকে সুইসাইড করায়। স্কাইলার প্রথমে তার কথা বিশ্বাস করতে চায় না, কিন্তু মরিসের থেকে সব কথা শোনার পরে সে বাকরুদ্ধ হয়ে যায়। মরিস তাকে বলে এই সুইসাইডের
অভিশাপ যার উপরে ভর করে সেই ব্যক্তি চারপাশে মানুষকে হাসতে দেখতে শুরু করে এবং তাদের রাতে খুবই ভয়ঙ্কর দুঃস্বপ্ন আসে তাদের মৃত্যু না হওয়া পর্যন্ত। আর সে জানে স্কাইলারের সাথে গত কয়েকদিন ধরে এক্স্যাক্টলি কি হচ্ছে। এ সময় স্কাইলারের ফোনে তার মায়ের কল আসে, কিন্তু সে কলটা রিসিভ করে না। সে মরিসকে জিজ্ঞেস করে এই অভিশাপটা আসলে কি, এবং জবাবে লোকটি বলে যে এই অভিশাপটি এক ধরনের প্রাচীন পৈশাচিক এবং পরজীবী সত্তা যা মানুষের উপর ভর করে তার মনের নেগেটিভ ফিলিংস গুলো আরো বেশি শক্তিশালী বানাতে থাকে, এবং যাদের উপর এই সত্তা ভর করে তারা কম বেশি এক সপ্তাহের ভেতরে পাগল হয়ে সুইসাইড করে, এবং তাদের সুইসাইড যে ব্যক্তি সামনাসামনি দেখে তার উপরে এই অভিশাপটি ট্রান্সফার হয়ে যায়। এরপরে চক্রটি আবারও চলতে থাকে। সত্তাটি নিজেই জোর করে তার শিকারকে খুবই বিশ্রীভাবে আত্মহত্যা করতে বাধ্য করে, যাতে তার সামনে থাকা প্রত্যক্ষদর্শী যথাসম্ভব ট্রমাটাইজড হয়ে যায়। এতে করে তার এক শিকার থেকে অন্য শিকারের ট্রান্সফার অনেক সহজ হয়ে যায়। স্কাইলার তাকে জিজ্ঞেস করে সে এত কিছু কিভাবে জানে। জবাবে মরিস উত্তর দেয় যে তার ভাই এই অভিশাপের পাল্লায় পড়ে সুইসাইড করেছিল, এবং তারপর থেকে সে নিজেই এই অভিশাপ নিয়ে নিজ দায়িত্বে তদন্ত করছে। স্কাইলার তাকে আবার জিজ্ঞেস করে যেহেতু সে এত কিছু জানে, এসব ব্যাপার নিয়ে সে পুলিশকে কেন কিছু জানায়নি, এবং জবাবে ওই ব্যক্তি হেসে ওঠে এবং বলে এ ব্যাপারে পুলিশ এক্স্যাক্টলি কি করতে পারে। এমন এক সত্তা যা আক্রান্ত ব্যক্তি ছাড়া আর কেউই দেখতে পায় না, তাকে কেউ কিচ্ছু করতে পারবে না, তাকে এই ব্যাপারে কেউ বিশ্বাসই করবে না, তো লাভ কি। মরিস স্কাইলারকে অনুরোধ করে তাকে এই ব্যাপারে হেল্প করার জন্য, কিন্তু স্কাইলার সেখান থেকে চলে যেতে চায়। এরপরে মরিস স্কাইলারকে জবরদস্তি করতে শুরু করে, কারণ সে জানে স্কাইলারের হাতে খুবই অল্প সময় আছে এবং তারা যদি এই ব্যাপারে কিছু না করে তাহলে স্কাইলারকে বাঁচানো যাবে না, এবং সে চায় না ওই অভিশাপের হাতে তার ভাইয়ের মতো অন্য কারো মর্মান্তিক মৃত্যু হোক। সেখান থেকে বেরিয়ে স্কাইলার তার বাসায় চলে যায় এবং চোখের সামনে যা পায় সবকিছু ভাঙতে শুরু করে। মাথা ঠান্ডা করার জন্য স্কাইলার কিছুটা ড্রাগ নেয় এবং তার হ্যালুসিনেশনগুলো আবার শুরু হয়। হ্যালুসিনেশনে তার সামনে অনেকগুলো মানুষকে সে একসাথে মুখে হাসি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে, যা দেখে স্কাইলার মানসিকভাবে আরো ভাঙতে শুরু করে এবং তার একটা দুঃস্বপ্ন শুরু হয় যেখানে সে গাড়ির ভেতরে বসে আছে তার বয়ফ্রেন্ডের সাথে। এখানে আমরা বুঝতে পারি যে স্কাইলারের বয়ফ্রেন্ডের মৃত্যুর জন্য স্কাইলার নিজেই দায়ী, কারণ তার বয়ফ্রেন্ড তাকে মস্কারি করে পাগল ডেকেছিল, যার কারণে স্কাইলার তাদের গাড়ির স্টিয়ারিং হুইল ঘুরিয়ে দিয়ে অ্যাক্সিডেন্ট ঘটায়। স্কাইলারের জ্ঞান ফেরে একটা ক্লিনিকে এবং তার মা তাকে জানায় তারা স্কাইলারকে একটা বারে অজ্ঞান অবস্থায় পেয়েছে এবং সে কিছুটা আহত। স্কাইলার তখন তার মাকে বলে যে সে কোনো রকম কনসার্টে পারফর্ম করতে পারবে না, কারণ তার মানসিক বা শারীরিক কোনো অবস্থায় নেই কোথাও পারফর্ম করার মতো। কিন্তু তাতে স্কাইলারের মা রাজি হয় না, আর এতে স্কাইলার খেপে গিয়ে তার মাকে বলে দেয় যে সে তাকে জাস্ট একটা টাকা ছাপানোর মেশিন ছাড়া আর কিছুই মনে করে না, যা শুনে তার মা কষ্ট পেয়ে স্কাইলারকে রাগী এবং অসভ্য বলে সম্বোধন করে। এবং সে আরো বলে স্কাইলার তার আশেপাশে থাকা প্রতিটা লোকের জীবন নষ্ট করেছে, কিন্তু এরপরেও তার মা তাকে ছেড়ে যায়নি, উল্টো তাকে তার ক্যারিয়ার তৈরি করতে যথাসম্ভব সাহায্য করেছে, কিন্তু বিনিময়ে স্কাইলার এখন তার অবাধ্য হচ্ছে। এসব কথা শুনে স্কাইলার কাঁদতে শুরু করে, কিন্তু হঠাৎ স্কাইলারের মা ভয়ঙ্করভাবে হাসতে শুরু করে। এবার ক্লিনিকের একটা আয়না ভেঙে ভাঙা টুকরো দিয়ে নিজের গলা কেটে ফেলে স্কাইলারের সামনে। স্কাইলার প্রচন্ড ভয় পেয়ে দৌড়ে তার ঘর থেকে বেরিয়ে যায় এবং কিছুক্ষণ পরে তার হাতে সেই ভাঙা কাঁচের রক্তাক্ত টুকরোটা দেখতে পায়, যেটা দিয়ে তার মা কিছুক্ষণ আগে তার চোখের সামনেই আত্মহত্যা করেছে। এবং আমাদের চোখের সামনে স্কাইলার লিটারালি পাগল হয়ে যেতে শুরু করে এবং নিজেকে চড় মারতে শুরু করে, কারণ সে ভাবছে এগুলো সব তার হ্যালুসিনেশন এবং নিজেকে আঘাত করলে এই হ্যালুসিনেশনগুলো চলে যাবে। কিছুক্ষণ পরে স্কাইলারের ম্যানেজার জশুয়া এসে দরজায় কড়া নাড়ে এবং ভয় পেয়ে স্কাইলার তাকে কিছুক্ষণ পরে আসতে বলে, আর এই ফাঁকে স্কাইলার তার রুম থেকে পালিয়ে যায়। পালানোর সময় স্কাইলারের সাথে জেমার দেখা হয় এবং সে জেমাকে একটা গাড়িতে তুলে পালিয়ে যায়। জেমা গাড়ি চালানো অবস্থায় স্কাইলার মরিসকে মেসেজ দিয়ে সাহায্য চাইলে মরিস স্কাইলারকে একটা জায়গার ঠিকানা দেয় এবং তাড়াতাড়ি স্কাইলারকে সেখানে পৌঁছতে বলে। স্কাইলার জেমাকে বলে সে যেন তার থেকে যথাসম্ভব দূরে থাকে এরপর থেকে, কারণ অন্য সবার মতো জেমার জীবনও ধ্বংস হয়ে যাবে সে যদি স্কাইলারের সাথে থাকে। জবাবে জেমা বলে যে সে কোনো পরিস্থিতিতে স্কাইলারকে ছেড়ে কোথাও যাবে না। স্কাইলার মানসিক প্রস্তুতি নেয় জেমাকে সবকিছু পুরোপুরিভাবে খুলে বলার জন্য, কারণ সে জাস্ট লুইসের সুইসাইডের ব্যাপারে বলেছিল। কিন্তু এই সময় আমরা দেখি স্কাইলারের ফোনে জেমার নাম্বার থেকে কল আসে। স্কাইলারের সাথে আমরা দর্শকরা সবাই ঠান্ডা হয়ে যায়। এরপর স্কাইলার কলটা রিসিভ করে। ফোন রিসিভ করার পরে জেমা স্কাইলারকে যা যা কথা শোনায় তার বেসিক্যালি মানে হচ্ছে 1 বছর পরে তুমি কোন বালফালাইতে আমাকে মেসেজ দিছো। এরপর স্কাইলার কলে থাকা জেমাকে জিজ্ঞেস করে গত রাতে জেমা তার সাথে এক বাসায় ছিল কিনা, যার জবাবে জেমা আবার এক গাদা কথা শুনিয়ে দেয়, যার সারাংশ হলো তোর সাথে গত 1 বছর ধরে আমার কোনো দেখা সাক্ষাৎ কথা কিছুই হয় না, আমি তোর সাথে ঘুমাইতে যাবো কোন কারণে। কল কেটে যাওয়ার পর স্কাইলার গাড়ির ভেতরে চিৎকার করে জেমার রূপ ধরে বসে থাকা সেই সত্তাকে বলতে থাকে গাড়ি থেকে বেরিয়ে যেতে, এবং আরো বলে যে সে স্কাইলারকে মারতে পারবে না, কারণ স্কাইলার তার চেয়ে বেশি শক্তিশালী। স্কাইলার বেশ কিছুক্ষণের জন্য তার চোখ বন্ধ রাখে এবং চোখ খুলে দেখে গাড়ির ভিতরে জেমা নেই এবং সে নিজেই গাড়ি চালাচ্ছে। স্কাইলার মরিসের ঠিকানায় পৌঁছায় এবং মরিসকে বলে তার এক্সপেরিমেন্ট যদি ঠিকমতো কাজ না করে সেই জন্য স্কাইলারকে মেরে ফেলে। সে যদি কারোর সামনে সুইসাইড করে তাহলে এই সত্তাটা জাস্ট আরেকটা শিকার পেয়ে যাবে। মরিসের ওভারঅল প্ল্যানিং হলো স্কাইলারকে একটা ফ্রিজের ভিতরে ঢুকিয়ে তার বডি অনেক ঠান্ডা করে ফেলা, যাতে এক্সপেরিমেন্টের কারণে স্কাইলারের ব্রেন ড্যামেজ না হয়। মরিস একটু বাইরে যায় কোনো এক কাজে, আর এই সময় স্কাইলারের সামনে সুইসাইডের সত্তাটা তার অ্যাক্সিডেন্টের পরের অবস্থার রূপ ধরে আসে। অনেক কষ্টের পরে স্কাইলার তার শরীরে একটা ওষুধ ইনজেক্ট করে, যার কারণে স্কাইলারের হার্টবিট কমে যায়। আর এই সময় সুইসাইডের সত্তাটা তাকে বলে যে সে যা যা দেখছে তা কোনো কিছু সত্যি নয়, এবং হঠাৎ আমরা দেখি স্কাইলার একটা স্টেজে উঠেছে পারফর্ম করার জন্য। তার সামনে প্রচুর দর্শক, এমনকি তার মাও জীবিত। আর এই পর্যায়ে এসে স্কাইলার বুঝতে পারে ড্রেসিং রুমের আয়নায় সেই হ্যালুসিনেশন থেকে শুরু করে তার মায়ের মৃত্যু, জেমার সাথে প্যাচআপ, তাদের একসাথে পালানো, মরিসের সাথে দেখা করা, এগুলো সব তার হ্যালুসিনেশন ছিল। মানে পুরো মুভির 75% প্লটই ছিল হ্যালুসিনেশন। এখন সুইসাইডের সত্তাটা স্কাইলারের শরীরের উপরে নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং স্কাইলারের পেট নিজের হাত দিয়ে ছিঁড়ে ভেতর থেকে নিজের আসল রূপ নিয়ে বেরিয়ে
বেরিয়ে আসতে শুরু করে। এন্ড अगेन খুবই ডিসগাস্টিং সিন যা আমি ভিডিওতে দেখাইতে পারবো না, মুভিটা দেখতে পারেন। একটা বিশাল আকার রক্তাক্ত দানব স্কাইলারের পেট ছিঁড়ে বেরিয়ে আসে, যার কোনো চামড়া নেই এবং মাথায় উপর থেকে নিচ অব্দি বেশ কয়েক সারি দাঁত। কল্পনাতীত ভয় এবং যন্ত্রণায় চিৎকার করতে করতে স্কাইলার স্টেজে লুটিয়ে পড়ে চুপ হয়ে যায় এবং সুইসাইডের সত্তাটি স্কাইলারের মুখ তার হাত দিয়ে টেনে ছিঁড়ে ফেলে এবং গলার ভিতরে পা দিয়ে স্কাইলারের শরীরের ভিতরে ঢুকে যায়। সুইসাইডের অভিশাপে আক্রান্ত ব্যক্তি ছাড়া আর কেউ যেহেতু অভিশাপটিকে দেখতে পায় না, দর্শকরা জাস্ট দেখে যে স্কাইলার স্টেজের উপর শুয়ে কাতরাচ্ছে, যেন তার প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে। সুইসাইডের সত্তাটা স্কাইলারের লাশটাকে পাপেটের মতো কন্ট্রোল করে স্টেজে দাঁড় করে, কারণ এট দিস পয়েন্ট বাস্তবে স্কাইলার তার অদৃশ্য ইনজুরিগুলোর কারণে মারা গেছে, যে কেউ মারা যেত। তারপরে স্টেজ ভর্তি দর্শকদের সামনে স্কাইলার তার হাতে থাকা ধাতুর তৈরি মাইক্রোফোনটি তার বাম চোখের ভিতরে পুরোপুরি ঢুকিয়ে দেয় এবং স্কাইলারের শরীর স্টেজে লুটিয়ে পড়ে। দর্শকরা যা থেকে প্রচন্ড ভয় পেয়ে চিৎকার করতে শুরু করে এবং সুইসাইডের সত্তাটি তার সামনে থাকা সব দর্শকদের উপরে ট্রান্সফার হয়ে যায়। আর স্মাইল 2 এখানেই শেষ হয়।